যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম আতিকুর রহমান আতিক। আমার বাসা নওগাঁ জেলা নিয়ামতপুর থানা ঘোলকুড়ি গ্রাম। আমি আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা শেয়ার করলাম। আপনি পড়ে শোনালে অনেক খুশি হব। আমার বাবা একজন ড্রাইভার। তিনি 6 চাকার বড় ট্রাক চালান। তো বাবা সব সময় বাড়িতে দেরি করে আসেন। 12টা 1টা, কোনো দিন 3টা বাজে। একদিন প্রায় দিনের মতোই ফিরতে দেরি হচ্ছে, তাই বাবা একটা সিগারেট ধরিয়ে খেতে খেতে বাজার থেকে বাড়ির দিকে আসেন। বাজার থেকে বাড়ি খুব একটা বেশি দূরে নয়, 20 মিনিটের মতন লাগে। বাজার থেকে সোজা রেল লাইন, তারপরে হাতের ডানে একটা রাস্তা। কিছুটা পথ এগিয়ে এলে একটা কালভার্ট পড়ে, সেখানে অনেকগুলো বাঁশঝাড় আছে। তো বাড়িতে সেই কালভার্ট দিয়ে আসতে হয়। বাবা সিগারেট খেতে খেতে আসছেন, তখন কোনো সমস্যা হয়নি। যখনই কালভার্ট দিয়ে তিনি আসছেন, অর্থাৎ কালভার্ট পার হবেন, রাত 1টা কি 1:30টা হবে, সামনে দেখলেন একটা বেড়াল। বাবা বেড়ালটাকে দেখে কিছু না ভেবে হাঁটতে লাগলেন। আরও কিছুটা সামনে এগিয়ে এসে তিনি দেখলেন বিড়ালটি একটি কুকুরে পরিণত হলো। তাও তার মনে সাহস নিয়ে তিনি সামনে এগোতে থাকলেন। কিন্তু কিছুদূর যাওয়ার পরে দেখলেন কুকুরটি একটি গরুর বাচ্চায় পরিণত হলো। আমাদের এলাকায় বাছুর বলে এটিকে। সেই কুকুরকে গরুর বাচ্চার রূপ নিতে দেখে বাবা ভয়ে চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যান। তার চিৎকার শুনে পাশের বাড়ির একজনের ঘুম ভেঙে যায়। তিনি তখনই ওখানে গিয়ে দেখেন এই অবস্থা। বাবার এই অবস্থা দেখে উনি আরও মানুষ ডেকে পরে বাবাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন। এই ঘটনার পরের দিন বাবার অনেক জ্বর আসে। বাবার এমন অবস্থা দেখে ওখানে কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ বলে, বড় বিপদ থেকে বেঁচে গেছো, তা না হলে অবস্থা আরও খারাপ হয়ে যেত। এই বলে তিনি বাবাকে তাবিজ এবং পানি পড়া দেন। তারপর থেকে বাবার সাথে তেমন কোনো সমস্যা হয়নি। বাবার সাথে ঘটা ঘটনাটি এতটুকুই ছিল। জানি না কেমন লাগবে। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু শেষ হয়নি। আমার বাবা একটু সুস্থ হওয়ার পরে ট্রাকে আবারও মাল লোড করে নরসিংদী যাচ্ছিলেন তিনি। হঠাৎ বাবার ট্রাক বন্ধ হয়ে গেল। আশেপাশে কেউ নেই। বাবা গাড়ি থেকে নেমে টর্চ লাইট দিয়ে গাড়ির কন্ডিশন সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে লাগলেন। হঠাৎ করে বাবা লক্ষ্য করলেন কেউ পাশ দিয়ে যেন চলে গেল। বাবা হয়তো ভাবলেন তার মনের ভুল। হঠাৎ করে বন্ধ হয়ে গেল বাবার টর্চ লাইট। অনেক ভয় করতে লাগলো তার। হাত কয়েক দূরে গাছের আড়ালে খসখস শব্দ হচ্ছে। বাবা ভাবছেন কোনো কুকুর বেড়াল হবে, কিন্তু লক্ষ্য করে দেখলেন সেই গাছের আড়ালে অনেক বড় একটা আগুনের গোলা এ ডাল থেকে ও ডালে ছোটাছুটি করছে, গোঙানির মতো আওয়াজ করছে। বড় একটা সাপ ফনা তুলে বাবাকে ছোবল মারতে আসছে। বাবা ভয়ে চুপসে গেলেন। তারপরে ঘটল অদ্ভুত এক ঘটনা। বাবার ট্রাকটি একা একা স্টার্ট হয়ে গেল। সামনের হেডলাইটগুলো একা একাই জ্বলে উঠল এবং সেই ট্রাকটি আস্তে আস্তে বাবার দিকে ধেয়ে আসতে লাগলো। বাবা কি করবেন বুঝতে পারছেন না। তিনি প্রাণপণে ছুটতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে গহীন জঙ্গলে ঢুকে পড়লেন। সেখানে দেখলেন অনেকগুলো মানুষের অবয়ব। এবার কিছুটা স্বস্তি পান তিনি। কাছে যেতে বাবা দেখলেন সেগুলো কোনো মানুষ না। না আছে তাদের চোখ, না আছে তাদের মুখ, কারো কারো মাথাও নেই। বাবা এবার আরো ভয় পেয়ে যান। ওই লোকগুলো অনেক চিৎকার করছিল, বলছিল এবার তোকে আমরা শেষ করে ফেলব। বাবা মাটিতে অজ্ঞান হয়ে যান। পরের দিন সকালবেলায় বাবার যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন তিনি একটা ভাঙা কবরের পাশে শুয়ে আছেন। শরীরে প্রচণ্ড পরিমাণের জ্বর, খুব ক্লান্ত লাগছে। তারপর বাসায় জানাজানি হলে বাবাকে পাশের একটা হসপিটালে ভর্তি করানো হয়। 10 দিন হসপিটালে থেকে সুস্থ হন তিনি। এই ছিল বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাব, কারণ একেবারেই সময় নষ্ট করতে চাই না। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। একজন মানুষ যদি দেখে আর একজন মানুষকে পুকুরের মাঝে পানির ওপর শূন্যে শুয়ে থাকতে, তাহলে তার কেমন অনুভূতি হবে? এমনি একটা পুকুর নিয়ে এই ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রেজাউল আলম অনিক খুলনা সদর থেকে লিখছি। খুলনার ঘটনা কিন্তু সবসময় ভালো হয়। আমি বিশ্বাস করি যে এই ঘটনাটিও ভালো হবে। এটি তার পাঠানো 3য় ঘটনা এবং তিনি বলছেন ঘটনাটি আমি সংগ্রহ করেছি চায়ের দোকানে বসে এক চাচার কাছ থেকে। ভালো লাগলে পড়ে শোনাবেন। চাচার নাম মোসলেম, ছদ্মনাম। সে বাগেরহাটের মোল্লাহাট থানার অন্তর্গত একটা গ্রামে থাকে। আমার ঘটনা সেই গ্রামটিকেই নিয়ে।
বলছেন মুসলিম চাচা। সাল 1984। তখন আমার বয়স 31-32 বছর হবে। দিনের বেলা কাজকর্ম করে রাতে তাস খেলার অভ্যাস ছিল আমার। আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে বাজারের একটা দোকানে চৌকিতে বসে 4-5 জন প্রতিদিন রাত 10টা-11টা পর্যন্ত তাস খেলতাম। সাইকেল ছিল আমার একটা, ওটা নিয়ে যাওয়া আসা করতাম। ঘটনাটি যেদিন ঘটে সেদিন আমার এক বন্ধু নাম কুদ্দুস আমার সাইকেল নিয়ে আগে আগে চলে যায় আমার শ্বশুর বাড়িতে। আমার বাড়ি থেকে বের হয়ে দুপাশে ধানের জমি 1/2 কিলোমিটারের মতো যেতে হবে। তারপর একদম রাস্তার গা ঘেঁষে একটা কবরস্থান, সেখানে বাঁশবাগান আছে। পরে 1 কিলোমিটার ইট বিছানো রাস্তা, রাস্তার দুপাশে কিছু বাড়ি, ঘন ঘন গাছপালায় ভরা। তার কিছু দূর পরে আবার দুপাশে ধানের জমি, আর রাস্তার পাশে তাল আর খেজুরের গাছ। এভাবে পুরো রাস্তাটা চলে গেছে বাজার পর্যন্ত। কিন্তু এর মাঝখানে একটা জায়গায় একটা পুকুর, আর পুকুর পাড়ে রাস্তার পাশে একটা শিমুল গাছ। লোকের মুখে অনেক কথা শুনেছি এই পুকুর আর শিমুল গাছ নিয়ে, কোনোদিন কিছু দেখিনি। বলে রাখা ভালো, এই পুকুরের মাঝখানে বিশাল এক মানুষকে মাছ খেতে দেখেছে। কারো ওপর নাকি এই শিমুল গাছ থেকে জিন ভর করেছে। প্রতি বছর এই পুকুরে 1 জন করে মানুষ ডুবে মারা যায়। বিশাল বিশাল কুকুর দেখা যায় এই পুকুরের পাড়ে, ইত্যাদি ইত্যাদি নানান রকমের ঘটনা রয়েছে পুকুরটিকে ঘিরে। আল্লাহর রহমতে আমি কোনোদিন কোনো কিছু দেখিনি সেদিনের আগে। ওই দিন আমার সাইকেল কুদ্দুস নিয়ে যাওয়ায় আমি হেঁটে বাড়ির দিকে রওনা দিই। সময় তখন বসন্তকাল, ফাল্গুনি হাওয়া বইছে জোরে। মনের সুখে গান গাইতে গাইতে হাঁটছে রাস্তা ধরে। পুকুরের কাছে এসে যখন শিমুল গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছি, তখন আমার গায়ে একটা দমকা হাওয়া ঝাপটা লাগে। মনে হলো ঝড়ের বাতাস লেগেছে, তাও একবারই। পাত্তা না দিয়ে আমি আবার হেঁটে যাচ্ছি। তখনও পুকুরটা আমি পার হইনি। হঠাৎ আমার শরীরটা ভার হয়ে যায়। আমার পেছনে শিমুল গাছে তুমুল বাতাস হচ্ছে বুঝতে পারি, কিন্তু আশেপাশের সব গাছ স্বাভাবিক। আমার সাথে খারাপ কিছু হতে চলেছে বুঝতে পেরে আমি দৌড় দিব, তাও পারছি না। আমার পা এক জায়গায় আটকে গেছে মনে হচ্ছে। আমি গাছের ওপর থেকে অনেকগুলো মানুষের গলার আওয়াজ শুনি। তারা যেন কি একটা ভাষায় কথা বলছে, পুরুষ মহিলা কণ্ঠে। আমি আমার জায়গায় দাঁড়িয়ে হাঁটার শক্তি হারিয়ে ফেলেছি। পর মুহূর্তে আমার পেছনে অনেকগুলো মানুষের হাঁটার শব্দ পাই, যারা আমার দিকে এগিয়ে আসছে। পর মুহূর্তে 5টা আগুনের বল আমাকে ঘিরে গোল হয়ে ঘুরতে থাকে। আমার চলার শক্তির সাথে সাথে আমার জ্ঞানও আমি হারিয়ে ফেলি। তারপর যখন জ্ঞান ফেরে আমি দেখি আমি আমার ঘরের বিছানায় শুয়ে আছি। আমার বাড়ির লোকজনকে জিজ্ঞেস করলাম আমাকে কে বাড়ি নিয়ে এসেছে, কি হয়েছে আমার সাথে। আমার মা বলে সকালে তারা আমাকে বাড়ির উঠোনে পড়ে থাকতে দেখে। আমি রাতে ঘটে যাওয়া সব ঘটনা আমার বাড়ির লোকজনকে জানাই আর বলি আমার তো এখানে আসার কথা না। তখন সবাই অবাক হয়ে যায়। আমরা তখন আরো অবাক হই একজনকে আমাদের বাড়িতে আসতে দেখে। তিনি ছিলেন একজন পীর হুজুর। আরো 2 গ্রাম পরে একটা মাদ্রাসার বড় হুজুর তিনি এসে আমার খবর জানতে চান। মুসলিম, কেমন আছো? আমি বলি ভালো আছি। হুজুরকে আব্বা জিজ্ঞেস করেন আপনি বাড়িতে হঠাৎ? হুজুর বলে মুসলিমকে দেখতে আসলাম। কাল রাতের সব ঘটনা আমি জানি। আল্লাহ সময় মতো ওখানে আমাকে। আমার বাড়ির সবাই হুজুরের কাছে জিজ্ঞেস করে কি হয়েছে কাল রাতে। হুজুর বলে কাল রাতে মুসলিম ওই শিমুল গাছে থাকা 5টা শয়তান পূজারী খারাপ জিনের কবলে পড়ে। প্রতিদিন ও সাইকেলে করে আসে, তাই লোহা থাকায় ওর কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু কাল ওকে হেঁটে আসতে দেখে শয়তানের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য তারা তাকে উঠিয়ে নেয়। ওকে বলি দিতে পারলে ওরা আরো শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু আমি একটা জিনকে ওখানে পাহারা দেওয়ার জন্য রেখে দিয়েছি। সে আমাকে খবর দেয়, আর তখন ওই পুকুর পাড়ে আমি চলে যাই এবং আমার জিনের মাধ্যমে ওকে রক্ষা করি। এই ছিল আমার সংগ্রহ করা ঘটনা। চলে যাব ঘটনায়। নমস্কার রাসেল ভাই, আমি উপম। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেটি 2018 সালের খুলনার এক প্রত্যন্ত গ্রামে এক যুবকের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতা। নাম পরিবর্তন করে গল্পটি বলা হলো। প্রথম রাত। ডাক। রায়হান সদ্য খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এক বন্ধুর সঙ্গে গ্রামে বেড়াতে গিয়েছিল। বন্ধুর গ্রামের পাশে বিশাল একটা বনভূমি,
যেখানে সন্ধ্যার পর কেউ যায় না। গ্রামের লোকজন বলে সেখানে গেলে মানুষ আর ফিরে আসে না। রায়হান এসব কুসংস্কারে বিশ্বাস করত না, তাই সে এক রাতে সবার নিষেধ সত্ত্বেও একা বনের দিকে হাঁটতে বেরিয়ে গেল। চাঁদের আলোয় বনটা রহস্যময় লাগছিল। আধ ঘন্টা পার হতেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। গাছের ফাঁক দিয়ে কেউ যেন ডাকল, সে অবাক হয়ে পেছন ফিরে তাকালো। কেউ নেই। সে ভাবল হয়তো মনের ভুল, কিন্তু এবার আরো স্পষ্টভাবে সেই একই ডাক এলো, রায়হান ফিরে আয়। কিন্তু কণ্ঠটা পরিচিত ছিল না। দ্বিতীয় রাত, ছায়ামূর্তি। রায়হান সেদিন কোনো রকমে বাড়ি ফিরে এলো, তবে রাতে ঘুম আসছিল না। ঠিক 3:15 দরজার পাশে খটখট শব্দ শুনতে পেল। কাঁপা হাতে মোবাইলের টর্চ জ্বালিয়ে দরজার নিচে চোখ রাখল। সেখানে কারো পায়ের ছায়া, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ছায়াটা ঠিক জায়গায় দাঁড়িয়ে নেই। ওটা ধীরে ধীরে গলে যাচ্ছিল, যেন পায়ের আকার বদলে যাচ্ছে। রায়হান ভয়ে দরজা খুলল না। ধীরে ধীরে সেই ছায়া মিলিয়ে গেল, কিন্তু ঘরের কোণে একটা ফিস ফিস শব্দ শোনা যেতে লাগলো। আমাকে মুক্তি দে। তৃতীয় রাত, আতঙ্কের চূড়ান্ত। রায়হান ভয় পেয়ে বন্ধুদের বলল। তারা বলল এটা হয়তো বনভূমি, ওদের কাজ। গ্রামের বৃদ্ধরা জানালো এই বনে একসময় অনেক মানুষ গুম হয়ে যেত, কেউ ফিরে আসেনি। যারা ফিরে এসেছে তারা আর কখনো স্বাভাবিক হয়নি। কিন্তু রায়হানের ভুল ছিল, সে শেষ রাতে আবার বনের দিকে তাকিয়েছিল। সেই রাতে 3:15 বন্ধ দরজার ওপাশে চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা গেল। ধীরে ধীরে সেটা জোরালো হতে থাকলো। বন্ধ জানালার কাঁচে ফুঁ দেওয়ার মতো একটা ঝাপসা দাগ দেখা গেল, যেন কেউ জানালার বাইরে দাঁড়িয়ে আছে। এবার শুধু একটা গলা শোনা গেল, তুই আসবি না, তবে আমি এলাম। হঠাৎ জানালার কাঁচ ভেঙে গেল। রায়হান ভয়ে জ্ঞান হারালো। সকালবেলা বন্ধুরা এসে দেখে রায়হান তার বিছানায় নেই, শুধু জানালার নিচে একটা গভীর আঁচড়ের দাগ আর ছেটানো কাদামাটির চিহ্ন পড়ে আছে। পরবর্তী ঘটনা, রায়হান নিখোঁজ ছিল 3 দিন। তৃতীয় দিন এক সন্ধ্যায় গ্রামের এক কৃষক বনের পাশে অজ্ঞান অবস্থায় ওকে খুঁজে পায়। জ্ঞান ফেরার পর সে কেবল একটা কথাই বলে যাচ্ছিল, আমি দরজা খুলেছি, আমি ওকে দেখে ফেলেছি, ও এখন আমার সাথেই আছে। রায়হানকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়, তবে সে স্বাভাবিক জীবনে আর কখনো ফিরতে পারেনি। রাতে সে হঠাৎ চিৎকার করে উঠত, ঘুমের মধ্যে ফিসফিস করে কারো সঙ্গে কথা বলতো, আর মাঝে মাঝেই এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে থাকত। গ্রামের মানুষের বিশ্বাস, আজও সেই বনভূমির পাশ দিয়ে কেউ রাতের বেলা হেঁটে গেলে শুনতে পায় চাপা গলার একটা ডাক, ফিরে আয়। তো এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। এটি আমার ভূত.com-এর প্রথম ঘটনা। ঘটনা শুরু করার আগে বলতে চাই, নামটা যেন আমার প্রকাশ না করা হয়। পৃথিবীতে কি আজব সব জিনিস ঘটে, কিছু যেন এক পলকে শেষ করে দেয় আমাদের। আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা আজ বলতে চাই। স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব নয়, তাই আপনি পড়ে শোনালে খুশি হব। লেখার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা শুরু হয় 2015 সালের শেষের দিকে। তখন খুব ঠান্ডা। এই সময় আমার চাচাতো বোন কোথা থেকে মিষ্টি নিয়ে এসেছে এবং বড় বড় চমচম সেগুলো আমাকে আর আমার বড় বোনকে ডেকে বলে, খাবি? আমরা তো আর না করতে পারি না। আমরা ভাই বোন মিষ্টিগুলো খেয়ে ফেললাম। সেই সময় আমাদের কিছু হয়নি। 2015 সাল শেষ হয়ে 2016 সাল, তখন ফেব্রুয়ারি মাস। আমার বোন এক ছেলেকে পছন্দ করত এবং তার ইচ্ছেতেই সে বিয়ে করে এবং ঘর থেকে বের হয়ে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করার পর আমরা তাকে পেতে ব্যর্থ হই। পরে সে নিজেই ফোন করে
আমাদেরকে জানায়। তার এই চলে যাওয়ার কারণ হচ্ছে আমার বোনের বিয়ে দেয়া হতো না এবং সে নিজে পছন্দ করেছিল একটি ছেলেকে, নিজের পছন্দে বিয়ে করবে বলেই সে আমাদের বাড়ি ছেড়ে সেই ছেলেটির সাথে চলে যায়। আমার বাবাকে বলে নতুন বাড়ি নিলে সে ফিরে আসবে, কারণ আমরা থাকতাম আমাদের বড় চাচার বাসায়। যাই হোক, যেই বলা সেই কাজ, নতুন বাড়ি নেওয়া হলো। নতুন বাড়িতে আসার পর আমরা যে বাড়িতে থাকতাম কবরের মাটি ছেটানো ছিল সেখানে, মূলত কবরের মাটি দিয়ে কালো জাদু করানো হয়, সেই এফেক্টটা আমার উপরে পড়ে। আমরা যখন নতুন বাড়িতে আসি 8 দিন ভালোই যাচ্ছিল, এর মধ্যে শুরু হলো আমার এইচএসসি এক্সাম। প্রথম পরীক্ষা ভালোই দিলাম, তারপর থেকে হঠাৎ করে রাতে শুয়ে থাকলেই মনে হয় পেছনে কেউ আমার সাথে শুয়ে আছে, কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছি না। ভয় ভয় লাগতে শুরু করে। যখন ঘুমিয়ে যেতাম স্বপ্নে দেখতাম একটি লোমশ আকৃতির বিশাল বড় অবয়ব আমার গলা টিপে ধরছে, আর আমি এইটা দেখে ঘুম থেকে চিৎকার করে উঠতাম। এইচএসসি এক্সাম চলছিল, আর একদিকে প্রতিদিন এরকম ঘটনা আমার সাথে দিনের পর দিন ঘটেই চলেছিল। অবশেষে মা বাবাকে সবকিছু জানাই আমি। আমাদের বাসার এখানে একজন বৃদ্ধ হুজুর ছিলেন, তিনি অনেক বড় পরহেজগার মানুষ, একই সাথে দার্শনিক ছিলেন। আমাকে যখন তিনি বললেন যে মিষ্টি আর কবরের মাটি এইটা তোমাকে শেষ করার জন্য ব্যবহার করা হয়েছিল, তিনি আমার চিকিৎসার জন্য একদিন সময় চেয়ে নেন। আমাদের কাছে তিনি তেমন কিছুই চাননি। লাল কাপড়, মুরগি, 7 ঘাটের পানি, কবরের মাটি, এগুলো কিছুই তিনি চাননি। কিন্তু যেদিন তিনি বাসায় আসলেন সেই দিন তেল পড়া আর পানি পড়া ব্যবহার করা হয়েছিল। হঠাৎ মধ্যরাতে আবার স্বপ্নে দেখতে পাই সেই জিনটি, কিন্তু সে আমার কাছে আসতে পারছিল না, দূর থেকে আমাকে ভয় দেখাচ্ছিল। তারপর আমি আবার আগের মতো চিৎকার করে উঠি, আবারও সেই কান্না করি ভয়ে। সেই দিন সেই রাতটি কোনোভাবে আমি পার করে দেই। তার পরের দিন সেই হুজুর আমাদের বাসায় আসেন, আমাকে একটা জায়গায় বসে সে তার দোয়া দুরুদ পড়তে থাকেন এবং তার পালিত জিন দিয়ে সেই লোমওয়ালা জিনটিকে তাড়াতে সক্ষম হন, কারণ তার পালিত জিনগুলো ছিল খুবই শক্তিধর। এই জন্য হুজুরকেও বেশ বেগ পেতে হয়। 7 দিনের তেল পড়া পানি আবার দেয়া হয়। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আমি, আল্লাহর অশেষ রহমতে আর কোনো সমস্যা হয়নি। ঘটনাটির এরপরে তিনি আরও কথা লিখেছেন, সে কথাগুলোতে আমি না যাই, কারণ ঘটনাটি আমার কাছে মনে হয় যে একটু অগোছালোভাবে লেখা, এবং সেই মিষ্টির এফেক্ট কি সেটা নিয়ে আপনি আর কোনো কথা বলেননি। আপনারা যে বাড়িতে উঠেছেন সেই বাড়িতে কবরের মাটি ছেটানো ছিল কেন, সেই বাড়িটির কি রহস্য সেটাও আমরা জানতে পারিনি। যাই হোক, এই ধরনের ঘটনাগুলো যখন লিখবেন তখন আরেকটু সতর্ক হবেন বলেই আমি আশা রাখি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা ঘটনা পাঠিয়েছেন, ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত শুনছেন, সাথেই আছেন আমাদের।